হুমায়ুন আহমেদের গল্প কিংবা উপন্যাস কে না পছন্দ করে। সে চলে গেছে অনেক বছর আগের কথা, কিন্তু তার সৃষ্টিকর্মগুলো এখনও মানুষের হৃদয়ে তীক্ষ্ণভাবে রয়ে গেছে। আজকে আমরা পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের একটি প্রেমের গল্প, সুখী মানুষ। সাথে আছি আমি ফাতেমাতুজ জোহরা। আজকে থেকে প্রতি শুক্রবারে থাকবে রাত 9টায় ছোট গল্প, তাই শুনতে চাইলে, মিস না করতে চাইলে অবশ্যই চোখ রাখবেন গল্প অডিও বুকে। আর প্রতিবারের মতো আমি ফাতেমাতুজ জোহরা আছি আপনাদের সাথে। আজকের গল্প সুখী মানুষ। মানুষ যেমন পোশাক বদলায়, আব্দুল কুদ্দুস বদলায় নাম। রাগ করে যে বদলায় তা না, বিপদে পড়েই বদলায়। দীর্ঘদিন এক নাম চলাফেরা করা তার জন্য বিপজ্জনক। গত 1 মাস ধরে আব্দুল কুদ্দুসের নাম আলফ্রেড গোমেজ। এই প্রথম সে খ্রিস্টান নাম নিয়েছে। নামের সঙ্গে লেবাসে কিঞ্চিৎ পরিবর্তন ঘটিয়েছে। কালো সুতোয় বাঁধা রূপার একটি ক্রস গলায় ঝুলিয়েছে। কোটের পকেটে মথি লিখিত সুসমাচার নামের চটি একটা বই। খ্রিস্টানরা কথাবার্তায় বিনয়ী হয়, সে বিনয়ী হবার চেষ্টা করছে। চেষ্টা যেমন সফল হচ্ছে না। ফট করে রাগ উঠে যাচ্ছে। আব্দুল কুদ্দুস অর্থাৎ আলফ্রেড গোমেজ সাহেবের পেশা পাথরের মূর্তি বেচাকেনা। যেখানে বছরের একটা মূর্তি বেচতে পারলেই হয়, সেখানে সে 4-5টার মতো মূর্তি বিক্রি করে ফেলে। আগে তার প্রধান খদ্দের ছিল আমেরিকান সাহেবরা, এখন জাপানিরা। জাপানিদের সঙ্গে ব্যবসা করার অনেক যন্ত্রণা। তারা মূর্তির ছবি দেখে সন্তুষ্ট না, তাদেরকে জিনিস দেখাতে হয়। সে জিনিস তারা দেখেই সন্তুষ্ট হয় তা না, নানানভাবে হাতাপিতা করে। শিরিষ কাগজের মতো সবুজ রঙের কাগজে মূর্তি ঘষাঘষি করে। তারপর সেই কাগজ বড় সাইজের ক্যালকুলেটরের মতো যন্ত্রে ফেলে দেয়। যন্ত্রের ভেতর থেকে কটকট কটকট শব্দ বের হয়। কী সব লেখা বের হবে। তারপর এমনভাবে মাথা নাড়তে থাকবে যেন আব্দুল কুদ্দুস নকল মাল নিয়ে এসেছে। মাছি তাড়াবার মতো ভঙ্গি করে বলবে, নাও নাও, নো ডিল, ইউ গো। কাস্টমারদের এইসব অভিনয় কুদ্দুস খুব ভালো বুঝে। সে সঙ্গে সঙ্গে তার জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলে। কাপড়ের ব্যাগে মাল সামনে, ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ায়। হাসি মুখে বলে, ওকে বাই। বলেই দাঁড়ায় না, দরজার দিকে হাঁটা দেয়। জাপানি খদ্দের তখন ব্যস্ত ভঙ্গিতে কুদ্দুসের চেয়েও খারাপ ইংরেজিতে বলে, এটা ছাড়া তোমার কাছে আর কি আছে? কুদ্দুস বলে, আরও আছে, তবে তোমাদের সঙ্গে কোনো বিজনেস আমি করব না। তোমরা আসল নকল বোঝো না। অন্য মালামাল কি আছে দেখি? না, আপনাদেরকে কিছু দেখাবো না। এই বলে কুদ্দুস অপেক্ষা করে না, লম্বা পা ফেলে বের হয়ে আসে। গরজ তার না, গরজ সাহেবদের। ঠিকই তাকে খুঁজে বের করবে। গলি সত্য গলি পার হয়ে উপস্থিত হবে শাহসুরি রোডে। এটা কুদ্দুসের অপছন্দ। সাহেব শুভরা তার বাড়িতে আসা যাওয়া করলে লোকজনের চোখে পড়বেই। চোখ কপালে তুলে ভাববে, বিষয়টা কি? এই বাড়িতে এত সাহেবের আনাগোনা কেন? মূর্তি বেচাকেনার ব্যবসাটা কুদ্দুসের পছন্দ। রিস্ক আছে, তবে বড় রিস্ক না। বাংলাদেশের মানুষ মূর্তি নিয়ে তেমন মাথা ঘামায় না। পত্রপত্রিকায় মাঝে মধ্যে ভেতরের পাতায় সংবাদ ছাপা হয়, তা দেশের অমূল্য সম্পদ পাচার, খুবই ফালতু। এই জাতীয় খবর নিয়ে কেউ মাথা ঘামায় না। যে দেশের মানুষই পাচার হয়ে যাচ্ছে, সে দেশে মূর্তি পাচার কোনো ব্যাপারই না। মূর্তির দাম নিশ্চয়ই মানুষের চেয়ে বেশি না। আব্দুল কুদ্দুস পর্যটনের হোটেলের একটি কামরায় চুপচাপ বসে আছে। মেঝেতে চেয়ারের পাশে ক্যানভাসের সবুজ রঙের পেট মোটা ব্যাগ। ব্যাগের ভেতর প্রথমে টাওয়েল, তারপর খবরের কাগজ এবং পলিথিন দিয়ে মোড়া জিনিস। কুদ্দুসের মুখোমুখি বসে আছে চশমা পরা বাঙালি একটি ভদ্রলোক।
ব্যবসায়িক লেনদেন করবে তা বোঝা যাচ্ছে। আব্দুল কুদ্দুস সামান্য শঙ্কিত। এই বাঙালি বাবু কমিশন কত খাবে ঠিক বোঝা যাচ্ছে না। ইশারা ইঙ্গিতে যদি লোকটাকে বলা যেত যে কমিশন দেওয়া হবে, তাহলে মোটামুটিভাবে নিশ্চিত হওয়া যেত 10% কমিশন। যত বেশি দামে বিক্রি হবে তত কমিশন। এইসব ক্ষেত্রে দালালরা দাম বাড়াতে সাহায্য করে। চশমা পরা লোকটাকে হাতে রাখতে পারলে ভালো হতো। তেমন সুযোগ হয়নি। মূল খদ্দের টয়লেটে ঢুকে পড়েছে, এখনো বের হচ্ছে না। একটু পরপর বাথরুম থেকে ফ্ল্যাশ টানার আওয়াজ হচ্ছে। সাহেবের বাংলাদেশি খাবার খেয়ে পেট নেমে গেছে কিনা কে জানে। ওর স্যালাইন চলছে। চশমা পরা অ্যাসিস্ট্যান্ট ওর স্যালাইন এনে দিচ্ছে না কেন? ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, আমার নাম জুবায়ের খান। যে হাতটা বাড়িয়েছেন সেই হাতেই জ্বলন্ত সিগারেট। হ্যান্ডশেক করতে গেলে সিগারেটের ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা। কুদ্দুস বিরস মুখে জুবায়ের খানের আঙুলগুলি শুধু স্পর্শ করল। কুদ্দুস গম্ভীর গলায় বলল, আমার নাম আলফ্রেড গোমেজ। আপনি খ্রিস্টান? জি। মূর্তি কেনাবেচার ব্যবসা কতদিন ধরে করছেন? কুদ্দুসের মেজাজ খারাপ হয়ে গেল। মুখ বাঁকিয়ে কি বিশ্রী ভঙ্গিতেই না প্রশ্নটা করেছে, যেন কুদ্দুস বাংলাদেশের সবচেয়ে বড় চোর, দেশের অমূল্য সম্পদ পার করে দিচ্ছে বিদেশে, আর সেই মহাসাধু। কুদ্দুস মনে মনে বলল, তুই যতদিন ধরে দালালি করছিস আমার ব্যবসা ততদিনের। স্যাম্পল এনেছেন? কুদ্দুস হ্যাঁ না কিছুই বলল না। সে লক্ষ্য করলো হঠাৎ তার রাগ উঠে গেছে। স্যাম্পল কি এনেছেন আমাকে দেখান। কুদ্দুস বলল, যে কিনবে সে দেখুক, আপনি দেখে কি করবেন? আগে আমি দেখব। আমি দেখে যদি ইয়েস বলি তবেই স্যার কিনবেন। মূর্তির কোয়ালিটি, তার প্রাইস, এইসবে আমার সামান্য অভিজ্ঞতা আছে। কুদ্দুস নিতান্ত অনিচ্ছায় তার ক্যাম্পাসের ব্যাগ খুলল, মোটা টাওয়ালে জড়ানো মূর্তি বের করলো। কি মূর্তি জানি না, আমি আপনার মতো এক্সপার্ট না। মেয়ে মানুষের মূর্তি এটা বলতে পারি। হিন্দুদের কোনো দেবী টেবি হবে, এদের তো কয়েক লক্ষ দেবীর একজন। ওহো, কোনো দেবী হবে না, অপ্সরাদের মূর্তি হতে পারে। রম্ভা, মেনকা। স্যার ইন্টারেস্টেড হবেন বলে মনে হয় না। কেন ইন্টারেস্টেড হবে না? মূর্তি খারাপ? বেশি দিন আগের মূর্তি না, কাজ দেখেই বোঝা যাচ্ছে 25 বছরের বেশি না। পাথরের গ্রেইন বড় বড়। দাম চান কত? ডলারের দাম বলবো না বাংলাদেশি টাকায়? ডলারেই বলুন। 10,000 ডলার। বলেন কি? জুবায়ের খান চোখ কপালে তুলে ফেলল। কুদ্দুস বলল, আপনার জন্যে 10% কমিশন আছে। 10,000 ডলারে আপনি পাবেন 1,000 ডলার। আমার কমিশনের কোনো দরকার নেই। 500 টাকার একটা জিনিসের দাম 10,000 ডলার এমন কথা আমার পক্ষে। 500 টাকার একটি জিনিসের দাম 10,000 ডলার এমন কথা আমার পক্ষে স্যারকে বলা কোনোভাবেই সম্ভব না। তাও মূর্তি যদি কোষ্ঠী পাথরের হতো একটা কথা হতো। কুদ্দুস বলল, তাহলে আর কি, উঠি। বলতে বলতে সে তোয়ালে দিয়ে মূর্তি জড়িয়ে ফেলল। আর তখন জাপানি সাহেব ঘরে ঢুকলেন। জুবায়ের হড়বড় করে কি যেন বলল জাপানি ভাষায়। বাঙালি ছেলের মুখে জাপানি ভাষা শুনে অদ্ভুত লাগে। উত্তরে জাপানিও কিছুক্ষণ কিচকিচ করল। জুবায়ের কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, স্যার মূর্তি দেখতে চাচ্ছে। কুদ্দুস উদাস গলায় বলল, দেখে কি হবে? জুবায়ের বলল, দেখে কিছুই হবে না। স্যার যদি 1,000 ডলারে এই মূর্তি কিনতে চায় আমি নিষেধ করব। তবুও দেখতে চাচ্ছেন তিনি। কুদ্দুস টাওয়েল সরালো। সাহেব কাছে এগোলেন, আবারও কিছুক্ষণ কিচকিচ করলেন। জুবায়ের বলল, স্যার বলছেন
জুবায়ের বলল, স্যার বলছেন মূর্তি খারাপ না, তবে ঠোঁট ভাঙা। এই দেখেন, নিচের ঠোঁটের একটা অংশ ভাঙা। কুদ্দুস দেখলো আসলেই ভাঙা। পুরোনো আমলের এসব জিনিসের মূল্য ভাঙা থাকলেই বাড়ে, তারপরেও খুঁত তো বটেই। কেনার সময় আরও দেখে শুনে কেনা উচিত ছিল। তবে ঠোঁট ভাঙার কারণে মূর্তিটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। কুদ্দুস এই মূর্তি আগে ভালোভাবে দেখেনি, এই প্রথম দেখছে। যতই দেখছে অবাক হচ্ছে। পাথরের মূর্তি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে জীবন্ত কোনো মেয়ে, যে কোনো কারণে লজ্জা পেয়েছে বলে দৃষ্টি নত হয়েছে। গাল হয়েছে ঈষৎ লাল, খুবই আনমনা মেয়ে। জুবায়ের বলল, স্যার দাম জানতে চাচ্ছেন? দাম তো বলেছি। সে তো কথার কথা, এখন ঠিক দাম বলেন, ক্যাশ পেমেন্ট হবে। জাপানিরা অল্প কথার মানুষ, $1000 অনেক বেশি হয়ে যায়। তারপরেও আপনি কষ্ট করে এসেছেন, $1000 বলে দেখি। রাজি হবে বলে মনে হচ্ছে না। কুদ্দুস মূর্তি তার ব্যাগে ভরে ফেলল। ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, যা বলেছি বলেছি। আপনার স্যার যেমন এক কথার মানুষ, আমিও সেরকম এক কথার মানুষ। আপনি কি ফিক্সড প্রাইস সব খুলেছেন নাকি? জি, ফিক্সড প্রাইস। সাহেব আবারও কিচকিচ করা শুরু করেছে। তার কিচকিচের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। একবার মনে হলো জাপানি ভাষায় জুবায়েরকে ধমকও দিচ্ছেন। তারপর কুদ্দুসের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, সিট ডাউন। কুদ্দুস বসল। মনে হচ্ছে বাণিজ্য হবে। পুরনো আমলের জিনিস একবার কারো মনে গেঁথে গেলে বিপদ আছে। একবার মনে ধরলে বড়শিতে গেঁথে যাওয়ার মতো। সেই বড়শি থেকে বের হওয়া অতি কঠিন। সাহেব কি বড়শিতে গেঁথেছে? মনে তো হচ্ছে। মূর্তিটি বিক্রি করা কুদ্দুসের জন্য অতি জরুরি। গত 1 বছর সে কিছুই বিক্রি করতে পারেনি। হাসমত একটা বিশ্ব মূর্তি এনে দেবে বলে 70,000 টাকা নিয়ে গিয়েছিল। হাসমেতের কোনো খোঁজ নেই। লোকমুখে শুনেছে সে মূর্তি ঠিকই জোগাড় হয়েছে, বিক্রি হয়েছে অন্য জায়গায়। কুদ্দুসের বিরাট সংসার, 4 ছেলে মেয়ে ও স্ত্রী। তার 2 শালাও তার সাথে বসবাস করে। দেশে টাকা পাঠাতে হয়। এক বোন সম্প্রতি বিধবা হয়েছে, তাকেও টাকা পয়সা দিতে হয়। শুধু টাকা পয়সা দিয়ে মনে হয় পার পাওয়া যাবে না। তার বোনও তার সংসার নিয়ে কুদ্দুসের বাসায় উঠবে। আজ মূর্তিটি বিক্রি করতে পারলে হতো। জুবায়ের বলল, স্যার বলছেন মূর্তিটা বের করতে। কুদ্দুস মূর্তি বের করল। আগে মনে হচ্ছিল মূর্তি মেয়েটা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। এখন তা মনে হচ্ছে না। মেয়েটা রাগ করে চোখ নামিয়ে রেখেছে। খুবই তুচ্ছ কোনো কারণে রাগ করেছে। কিছু কিছু মেয়ে আছে, রেগে গেলে চোখে পানি এসে যায়। এই মেয়ে সেই জাতের, এখনই হয়তো কেঁদে ফেলবে। জুবায়ের বলল, আপনার দাম শুনে স্যার প্রায় ভিমড়ি খেয়েছেন। যাই হোক, স্যার একটা দাম বলেছেন, এর বেশি 1 পয়সাও দেবেন না। ক্যাশ ডিলিং হবে। আপনি মূর্তি রেখে যাবেন, ডলার পকেটে ভরবেন। স্যার বলছেন সর্বমোট $4,000। কুদ্দুস অতি দ্রুত চিন্তা করছে। $4,000 খারাপ না, বেশ ভালো। ডলারে 51 পয়সা করে পাচ্ছে। 4,000 গুণন তো 51, দ্যাট মিন্স 4,000 গুণন 51 কত হয়? 2,04,000 টাকা। এই মূর্তির পেছনে তার খরচ হয়েছে খুব সামান্য টাকা। লাভ 1,93,000 টাকা। খুব ভালো, খারাপ না কিন্তু। জুবায়ের বলল, চুপ করে আছেন কেন? কিছু বলুন। কি বলবো? স্যার একটা প্রাইস বলেছেন। হ্যাঁ না কিছু বলুন। কুদ্দুস মূর্তির দিকে এক ঝলক তাকালো। ধক করে বুকে ধাক্কা মেরে বসলো। মূর্তি মেয়েটা মনে হচ্ছে কথাবার্তা বলছে। তাকে নিয়ে দরদাম করা হচ্ছে। মেয়েটা নিচু হয়ে চোখ নিচু করে তাকিয়ে আছে। জাপানি কিসমিস করে ইঁদুরের মতো কী সব বলছে জুবায়েরকে। হাত নাড়ছে।
হাত নেড়ে কথার ভাষা অভ্যাস বুঝি বাঙালির অভ্যাস, মাঝে মাঝে বিদেশিদের মধ্যেই অভ্যাস দেখা যায়। আলফ্রেড গোমেজ সাহেব জি স্যার, স্যারের সঙ্গে লাস্ট কথা হয়েছে, উনি আজ রাতের ফ্লাইটে চলে যাবেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স। উনি সময় নষ্ট করতে চান না, আরও $500 এনে দিয়েছেন। আশা করি এরপর আপনার আর কোনো আপত্তি থাকার কথা না। কুদ্দুস উঠে দাঁড়ালো, বলল, মূর্তি বেচব না। জুবায়ের বলল, গোমেজ সাহেব, আপনি কিন্তু একটা ভুল করছেন। স্যার সামান্য আগ্রহ দেখিয়েছেন বলে আপনি ভেবে নিচ্ছেন স্যারের খুবই গরজ। ওনার এত গরজ নাই। দরাদরি উনি অপছন্দ করেন বলেই ঝামেলা কমাবার জন্য $500 এক্সট্রা দিতে চাচ্ছেন। আমি নিজে বাঙালি চরিত্র আমি খুব ভালো করে জানি। আপনি হোটেল থেকে এক পা বের হওয়ার আগেই ফিরে আসবেন, কিন্তু আপনি হোটেল থেকে এক পা বের হয়ে আবার ফিরে আসবেন, কিন্তু তখন আমি $500 কম দেব। এটা মনে রাখবেন। আপনি যেমন তেদর আমিও তেমন তেদর। কুদ্দুস ঠান্ডা গলায় বলল, আমি ফিরে আসব না। হোটেলের বাইরে কুদ্দুসের পোষা বেবি ট্যাক্সি। বিজনেসে বের হলে কুদ্দুস সবসময় সারাদিনের জন্য একটা বেবি ট্যাক্সি নিয়ে নেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে $500। সন্ধ্যার পর কুদ্দুস হলো ফ্যামিলি ম্যান। 2 ছেলে মেয়েকে পড়ায়। রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীকে নিয়ে ছবি দেখে। অনেকগুলো চ্যানেল ফ্যানেল হওয়ার খুব সুবিধা আছে। বোতাম টিপলেই কোনো না কোনো চ্যানেলে ছবি পাওয়া যাবেই। খুব সস্তা ধরনের ছবি, তবু বিনা পয়সা দেখা যাচ্ছে। খারাপ কি? মাগনার জিনিস সবই ভালো। মাগনা আমার ভাগনা, ভাগ্নের সবই ভালো। বেবি ট্যাক্সিতে ওঠার সময় কুদ্দুস দেখল জুবায়ের সাহেব হোটেলের সিঁড়িতে চলে এসেছেন। তার মুখ অসম্ভব বিরক্ত। তিনি হাতের ইশারায় কুদ্দুসকে ডাকলেন। বেবি ট্যাক্সিওয়ালা বলল, স্যার আপনারা ডাকে। কুদ্দুস উদাস গলায় বলল, ডাকুক, তুমি চালাও। আজকের বাণিজ্যটা হয়নি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তার জন্য কুদ্দুসের মোটেও খারাপ লাগছে না। অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে মনে হচ্ছিল মূর্তিটা হাতছাড়াই হয়ে যাবে। 10,000-এ রাজি হয়ে গেলে কুদ্দুসের হ্যাঁ বলা ছাড়া উপায় ছিল না। তেমন টাকা পেলে মানুষ তার স্ত্রী পুত্রই বেচে দেয়, এই সামান্য মূর্তি তো ছাড়। সন্ধ্যা অনেকক্ষণ হলো মিলিয়েছে। কুদ্দুস তার বাসায় বারান্দায় বসে আছে। এই জায়গায় তার অতি প্রিয়, যদিও প্রিয় হওয়ার মতো কিছুই নেই। ফ্ল্যাট বাড়ির বারান্দাগুলো যেমন এক চিলটে জায়গা, একটা চেয়ার বসালে মানুষ হাঁটার জায়গা থাকে না। তার চেয়েও ভয়ঙ্কর কথা হলো, বারান্দা থেকে আকাশ দেখা যায় না, পাশের বাড়ির ফ্ল্যাটের দেয়াল দেখা যায়। কুদ্দুসের নিজের কিছু ট্রাঙ্ক বারান্দায় রাখা। বালিশ সহ একটি পাটি পাতা আছে। চিকের পর্দা টেনে বারান্দায় শুয়ে আরামের ঘুম দেয়। ছেলে মেয়েদের চিৎকার হইচই কিছুই কানে আসে না। বারান্দায় বাতি জ্বলছে। কুদ্দুসের হাতে চায়ের কাপ। তার পাশেই পাটিতে মূর্তিটা শোয়ানো। কুদ্দুস তাকিয়ে আছে মূর্তিটার দিকে, কিছুতেই চোখ ফিরিয়ে নিতে পারছে না। সে খুব অস্বস্তি বোধ করছে। মনে হচ্ছে এক্ষুনি তার স্ত্রী আমেনা এসে উকি দিবে। খুটকার শব্দ হওয়া মাত্র কুদ্দুস চমকে দরজার দিকে তাকাচ্ছে, যদিও এখানে চমকানোর কোনো মানেই হয় না। আমেনা এসে দেখলেও কিছুই যায় আসে না। এমন তো না যে তার পায়ের কাছে সত্যি কোনো মেয়ে বসে বসে লজ্জা পাচ্ছে। পাথরের মূর্তির কাছে থাকতেই পারে তার ব্যবসায়ী মূর্তি নিয়ে। তারপরেও এমন লাগছে কেন? কেমন যেন অস্বস্তির বোধ হচ্ছে। মূর্তিটা বারবার হাতে নিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে।
পাথরের মূর্তি হাত দিয়ে পাথরের মূর্তি হাত দিয়ে ছুঁয়ে দেখা কোনো ব্যাপার না। তাছাড়া মূর্তির গায়ে ধুলাবালি আছে, ধুলাবালি পরিষ্কারের জন্য তো গায়ে হাত দেওয়া যায়। হাতের চায়ের কাপ নামিয়ে মূর্তি কোলে নিল, পরিষ্কার করতে হবে। আর তখনই বারান্দার দরজার দিকে আমেনা আসছে এমন শব্দ পাওয়া গেল। কুদ্দুস অতি দ্রুত টাওয়েল দিয়ে মূর্তি ঢেকে ফেলল। আশ্চর্যের ব্যাপার, তার কপালে সামান্য ঘামও জমে গেল। কি করছো? চা খাচ্ছি। আবার কি করব? তোমার কোলে কি? কুদ্দুস বিরক্ত গলায় বলল, কিছু না। মেয়েদের অতিরিক্ত কৌতূহল তার কাছে অসহ্য লাগে। তার কোলে কি, তা দিয়ে আমেনার কি দরকার? সে তো মেয়ে মানুষ, কোলে নিয়ে বসে নেই, তাই না? এই জাতীয় বদ চিন্তা সে কখনো করে না। পুরুষ মানুষের অনেক বদ অভ্যাস আছে, আজে বাজে জায়গায় যাওয়া, লাল পানি খাওয়া, তবে তার কোনোটাই নেই। তারপরেও এত সন্দেহ? চোখ কেমন সরু করে বলছে, তোমার কোলে কি? আবার চলেও যাচ্ছে না, দরজা ধরে দাঁড়িয়ে আছে। তোমার কাছে কে যেন এসেছে। আসছি, একটা শার্ট দাও, এনে দাও। তোমার কাছে কে যেন এসেছে। আসছি, একটা শার্ট এনে দাও। আমেনা শার্ট আনতে গেল। এই ফাঁকে অতি দ্রুত কুদ্দুস মূর্তি সামলে ফেলল। টাওয়েল দিয়ে ঢেকে ব্যাগের ভেতর পাচার। ভালো একটা তালা আজই কিনতে হবে, ব্যাগে তালা রাখতে হবে। মূর্তি নিয়ে কুদ্দুস বের হয়ে যায়। মূর্তি নিয়ে কুদ্দুস বের হয়, তখন ব্যাগে তালা থাকে না। তালা মানেই সন্দেহ, কিন্তু এখন মনে হচ্ছে তালা লাগবে। বসার ঘরে শুকনো মুখে জুবায়ের খান বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। এই গরমে স্যুট পরে এসেছে। কুদ্দুসকে ঢুকতে দেখে সে দাঁড়ালো না, নড়ে চড়ে বসলো। কুদ্দুস বলল, আপনি বাসা চিনলেন কিভাবে? ঠিকানা কোথায় পেয়েছেন? জুবায়ের খান বিরক্ত গলায় বলল, জোগাড় করেছি। কিভাবে জোগাড় করেছি সেটি একটি লম্বা স্টোরি, শোনানোর সময় নেই। আমি আপনার টাকা নিয়ে এসেছি, মূর্তিটা প্যাক করে দেন। কি মূর্তি? কি মূর্তি মানে? আজ সকালে যে হোটেলে নিয়ে গিয়েছিলেন। ও আচ্ছা, যা চেয়েছেন তাই এনেছি, 10,000। ট্রাভেলার্স চেকে পেমেন্ট হবে, অসুবিধা নেই তো? জি না, অসুবিধা নেই। বসে আছেন কেন? যান, মাল নিয়ে আসুন। আমার হাতে একদম সময় নেই, স্যারের রাতের ফ্লাইট। চা খাবেন? না, চা খাবো না। 1 গ্লাস পানি খেতে পারি। ফুটন্ত পানি আছে তো? আছে, ফুটন্ত পানি আছে। যান, ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে আসুন, আর মূর্তিটা আনুন। কুদ্দুস ঘরে ঢুকলো, পানি নিয়ে ফেরত এলো। পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে বলল, ছোট্ট একটা সমস্যা আছে, মূর্তিটা আমার সঙ্গে নাই। সঙ্গে নাই মানে? এসব জিনিস তো সাথে নিয়ে ঘোরাঘুরি করা যায় না, সবসময় সামলে রাখতে হয়। যেখানে সামলে রেখেছেন সেখান থেকে নিয়ে আসুন। চলুন, একসঙ্গে যাচ্ছি, আমার সঙ্গে গাড়ি আছে, কোনো অসুবিধা নেই। মূর্তি চলে গেছে রাজশাহী। রাজশাহী চলে গেছে মানে কি? আমার পার্টনার সকালবেলা চলে গেছে, ইন্ডিয়াতে পাচার হবে। দেবদেবীর দেশ তো, ওইখানে এগুলোর জিনিসের কদরই আলাদা। পূজার ঘরে রেখে দিলে পূজা টুজা করে। গোমেজ সাহেব? জি। আপনি ঠিক করে বলুন তো, আপনি কি মোচড় দিয়ে জিনিসটার দাম বাড়িয়ে নিতে চাচ্ছেন? সত্যি করে বলুন। আমি না হয় স্যারের সঙ্গে মোবাইল টেলিফোনে বলে আরও কিছু বাড়িয়ে দেব। সত্যি করে বলছি, ক্রস ছুঁয়ে বলছি। কোনো খ্রিস্টান ক্রস ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে না। কুদ্দুস হলো বালিশ ঘুম টাইপ মানুষ, বালিশে মাথা ছোঁয়ানো মানেই ঘুম। আজ রাতে যেন কি হয়েছে, কুদ্দুস বিছানায় গড়াগড়ি করছে, ঘুম আসছে না। ফ্যানের বাতাসে গরম লাগছে, বিছানা থেকেও মনে হয় গরম ভাপ আসবে। একটু পরপর পানি তৃষ্ণা হচ্ছে। যতবার সে পানি খেয়ে উঠছে ততবারই ঘুম ঘুম গলা আমেনা বলছে, কে? আমেনা খুবই সজাগ ঘুম। সামান্য কাশির শব্দ সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলবে, কে কাশে? আমেনার ঘুম একটু যদি গাঢ় হতো
তবে সে বারান্দায় চলে যেত। ক্যাম্বিসের ব্যাগ থেকে মেয়েটাকে বের করত। মেয়েটাকে তার খুব দেখতে ইচ্ছে করছে। কুদ্দুসের কাছে খুব খারাপও লাগছে। সে দিব্যি ফ্যানের নিচে আরামে শুয়ে আছে, অথচ আরেকজন শেষ রাতে মানুষের ঘুম গাঢ় হয়। আমিনারও নিশ্চয়ই তাই হয়েছে। তখন বারান্দায় চলে গেলেই হবে। মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে করছে। কুদ্দুস বিছানার এপাশ ওপাশ করতে করতে শেষ রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। 5 বছর পরের কথা। আব্দুল কুদ্দুস আবারও নাম পাল্টাচ্ছে। এখন তার নাম মুন্সি হাবিবুল্লাহ। নামের সঙ্গে চেহারা ও পোশাক পরিবর্তন করতে হয়, সেটাও করেছে। দাড়ি রেখেছে, মাথায় নেপালিদের রঙিন টুপি, গায়ে ফতুয়া এবং পাঞ্জাবির মাঝামাঝি একটা জাতীয় শার্ট এক জাতীয় পোশাক। মূর্তির ব্যবসাতেই সে আছে। বেশ জোরে সোরেই আছে। ব্যবসা বেড়েছে। এখন ইন্ডিয়া থেকেও মাল আসে। তাকে সারা বছরই ব্যস্ত থাকতে হয়। আজ রাজশাহী, কাল দিনাজপুর। কাজের সুবিধার জন্য একজন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট রেখেছে। ইংরেজিতে MA পাস চৌকস ছেলে, চোখে মুখে কথা বলে। বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ সেই করে। এর মধ্যেই জাপানিদের সঙ্গে কথা বলার জন্য জাপানি ভাষাও শিখেছে। হীরের টুকরা ছেলে, ঘরে বড় মেয়ে থাকলে জামাই করে রাখার মতো ছেলে। ক্যাশ টাকা আব্দুল কুদ্দুসের কাছে কখনোই হাতে থাকে না। তবে এইবারে সে ক্যাশ টাকা আটকে ফেলেছে। জিগাতলা 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে ফেলেছে। ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য ফ্ল্যাটটা খুব ছোট। সেজন্যই হয়তোবা আব্দুল কুদ্দুস একাই মাঝে মধ্যে এসে এই ফ্ল্যাটে থাকে। সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো। টিভি আছে, ফ্রিজ আছে, বসার জন্য সোফা সেট। শোবার ঘরে ডাবল খাট, ড্রেসিং টেবিল, মেঝেতে কার্পেট, বারান্দার বেতের দুলুনি চেয়ার। আব্দুল কুদ্দুস তার ফ্ল্যাটে কখনোই দিন দুপুরে আসে না। রাত 8টা-9টা, মাঝে মধ্যে তারও পরে উপস্থিত হয়। মাথায় চাদর দিয়ে রাখে বলে তার মুখও পরিষ্কার দেখা যায় না। ফ্ল্যাটের লিফট এখনো চালু হয়নি। তাকে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে আসতে হয় সেই 7 তলায়। এই সময় তার খুব চেষ্টা থাকে কেউ যেন তাকে দেখে না ফেলে, যেন নিজের ফ্ল্যাট থাকাটা ভয়ঙ্কর নিষিদ্ধ মানের কোনো অন্যায়। চাবি খুলে ফ্ল্যাটে ঢুকেই আব্দুল কুদ্দুসের মন ভালো হয়ে যায়। অনেক সময় নিজে নিজেই ঘর ঝাড় দেয়, পালকের ঝাড়ন দিয়ে সোফা ধুলাবালি ঝাড়ে, রান্নাঘরে ঢুকে চা বানায়, চা খায়। রাত আরও গভীর হলে শোবার রুমে ঢুকে। তখন তার গা ছমছম করতে থাকে। অদ্ভুত রোমাঞ্চ হয়। বক্স খাটের ড্রয়ার থেকে কাঁপা কাঁপা হাতে সে তার ক্যাম্বিসের ব্যাগটা বের করে। সেই সময় তার বুক ধকধক করতে থাকে। মনে হয় এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। মূর্তিটার দিকে তাকানোর পরপরই একটা শান্তি ভাব চলে আসে। মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ কেউ নেই। নিজস্ব ফ্ল্যাট বাড়িতে শুধু সে আর তার অতি প্রিয় একজন। সারা রাত সে যদি সেই প্রিয়র মুখের দিকে তাকিয়ে থাকে, তাহলে কারোর কিছু বলার নাই। আব্দুল কুদ্দুস জানে তার ভয়ানক অসুখ করেছে। যত দিন যাচ্ছে অসুখটা ততই বাড়ছে। পৃথিবীর সব অসুখেরই কোনো না কোনো চিকিৎসা আছে। এই অসুখেরও নিশ্চয়ই আছে, কিন্তু সে চায় না এই অসুখেই চিকিৎসা হোক, বরং উল্টোটা চায়। সে চায় অসুখটা আরও বাড়ুক, তাকে পুরোপুরি গ্রাস করে ফেলুক। মূর্তিটার জন্য আব্দুল কুদ্দুস আজ একটা উপহার নিয়ে এসেছে, পাথরে বসানো গলার হার। সে খুব যত্ন করে হারটা মেয়েটাকে পরালো। তারপর ফিসফিস করে প্রায় জড়ানো কণ্ঠে বলল, জান, শোনা গো, হারটা পছন্দ হয়েছে?
এই কথাগুলো বলতে গিয়ে তার চোখে পানি চলে আসলো। তার কাছে মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মানুষ। সো কেমন লাগলো আজকের পর্ব? না আজকে আর কোনো পর্ব নাই, এটাই কিন্তু ফার্স্ট, এটাই লাস্ট, কেননা এটা একটা ছোট গল্প। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো, আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। অ্যান্ড শেষের টুইস্টটা কিন্তু খুব ভালো লেগেছে। এটা একটা প্রচলিত ধারার বাইরে অন্যরকম একটা গল্প। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। শুনতে থাকুন, সাথে থাকুন গল্প অডিও বুকের। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।